একাত্তর জার্নাল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে মিথিলা ফারজানা। আপনারা যারা একাত্তর জার্নাল দেখেন তারা নিশ্চয়ই জানেন, মানে প্রতিদিনকার খবরাখবর নিয়ে বসেছি, সারাদিনকার খবর আছে আমাদের সাথে, সম্পৃক্ত করে নিতে চাই খবরের মানুষদেরকে। এগুলো হচ্ছে আজকে যারা প্রথম দেখছেন তাদের জন্য বলা, আরো একবার বলা। তবে www.facebook.com/71journal এই ওয়েব পেজটি আপনাদের জন্য খোলা আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা মতামত দিতে পারেন, আপনারা জানাতে পারেন যে আপনারা কি বিষয়ে দেখতে চান বা কি বিষয়ে শুনতে চান। বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল আছেন আমাদের সাথে এবং সাংবাদিক নজরুল কবির আছেন আমাদের সাথে। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরই বলা যায়, সেটি হলো যে আরো একবার প্রত্যেকটি গণমাধ্যমেরই উপরের দিকের খবরে বিএনপি আছে। বিএনপি বিভিন্ন কারণে আছে, সেই কারণগুলো আপনারা জানেন। একটি হচ্ছে যে আজকে বেগম খালেদা জিয়া তিনি আদালতে গিয়েছিলেন এবং আদালতে বেশ কিছু কথা তিনি বলেছেন। একটি হলো যে তিনি এই বিষয়ে নির্দোষ, জিয়া অরফানেজ ট্রাস্টি যে মামলা, সেটি ট্রাস্ট মামলা, সেটির বিষয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি আরো বেশ কিছু কথা আছে নির্বাচন নিয়ে। বিএনপি আরো একবার জামাতের যারা প্রার্থীরা এবার প্রতীক পাচ্ছেন না তাদেরকে নিয়ে নির্বাচন করবেন এমন একটি কথা আছে। আরো কিছু কথা আছে, সেই কথাগুলো নিয়ে আমরা আলাপে আসতে চাই। জনাব রুহুল কুদ্দুস তালুকদার তুলো আছেন আমাদের সাথে, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি। আশা করছি তাকে বড় পর্দায় আমরা দেখতে পাবো। বাসা থেকে তিনি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। জনাব রুহুল কুদ্দুস তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেটি নিয়ে শুরু করতে চাই সেটি হলো যে আজকে বেগম খালেদা জিয়া, আসলে আজকে বলা উচিত, আজকে বেগম খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন এবং তিনি আজকে তার আত্মপক্ষ সমর্থনের শেষ দিন, যেই দিনে তিনি বললেন যে তিনি এই বিষয়ের সাথে কোনোভাবে সম্পৃক্ত নন এবং এই অভিযোগের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ নির্দোষ। আপনারা বারবারই যেটি বলবার, আপনারা বলতে আমি বলছি বিএনপি যেটি বারবারই বলবার চেষ্টা করছে সেটি হচ্ছে যে সরকার একভাবে চাপের মধ্যে রেখেছে বিএনপিকে এই মামলা দিয়ে। মানে আজকে আত্মপক্ষ সমর্থনের শেষ দিনের পর আপনারা কি এই জায়গায় এখনো অনড়? আপনারা কি এখনো মনে করছেন যে সরকার চাপের মধ্যে রাখতে চায়? মানে সেটি কিভাবে সম্ভব? এই মামলা তো প্রায় শেষের দিকে। জনাব রুহুল কুদ্দুস তালুকদার। যে বিষয়ে আপনি জানেন যে মামলায় তাকে জড়ানো নেওয়া হয়েছে, এটা জিয়া আফানিজ, এটা অ্যাকচুয়ালি এই টাকাটা হয়তো দেশের মানুষ অনেকে জানে না। এটা কিন্তু কোনো সরকারি টাকা না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে 1991 সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব, উনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময় কুয়েতের আমির, এটা ব্যক্তিগত সরকারি কোনো টাকা না, এই টাকাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান প্রদর্শন স্বরূপ এই টাকাটা দিয়েছিলেন এবং পরবর্তীকালে অনুরোধ করবো আপনাকে যে এই ব্যাখ্যাগুলো আসলে আইনি ব্যাখ্যা এবং আদালতে এই ব্যাখ্যাগুলো নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনের আইনজীবী যিনি তিনি নিশ্চয়ই দিয়েছেন। এই ব্যাখ্যাটা আসলে আমরা গণমাধ্যমের সামনে যদি না দিই সেটি আমার মনে হয় ভালো। গণমাধ্যমকে আমার মনে হয় এই ধরনের যুক্তিতর্ক থেকে দূরে রাখাটাই ভালো হবে। আমি যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম যদি সুনির্দিষ্টভাবে সেটির উত্তর দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। এই মামলা প্রায় শেষের দিকে এবং নির্বাচন এখনো বেশ কিছুটা দূরে আছে, প্রায় 1 বছর আছে এখনো নির্বাচনের। তো সেক্ষেত্রে আসলে এই মামলা দিয়ে বিএনপিকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটি কি আসলে সম্ভব হবে? আর মানে সেটি কি আদতে খুব বাস্তবসম্মত মনে হয়? অবশ্যই না। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী এবং উনি এদেশের প্রায় 80% মানুষ এই বর্তমান সরকারের বিরুদ্ধে এই সরকারকে মানুষ চায় না এবং আমরা মনে করি যে কোনো চাপ
বা কোনো ভয়ভীতি বা কোনো রকমের অন্যায় রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করে অবৈধভাবে নেক্সট আবার ক্ষমতা দেওয়ার সুযোগ নাই। কারণ সরকার মনে করছে যে 2014 সালের যেভাবে 5 জানুয়ারি বিএনপিকে বাইরে রেখে তারা এককভাবে অর্থাৎ দেশের মানুষের ভোটবিহীনভাবে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, ঠিক একই কায়দায় তারা বিএনপিকে এভাবে আমাদের নেত্রীকে প্রতিদিন প্রতি সপ্তাহে তাকে কোর্টে নিয়ে গিয়ে একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে। তো আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া অতীতে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, কোনো আপোষ করে নাই। এখন সরকার মনে করছে যে তাকে এভাবে চাপ দিয়ে তাকে অন্যায়ভাবে নির্বাচন থেকে দূরে সরে রাখার চেষ্টা করা হবে। তো এতে কোনো লাভ হবে না, কারণ বিএনপি গত 2014 সালের 5 জানুয়ারি যেভাবে ফাঁকা ফিল্টে গোল দিয়েছে আওয়ামী লীগ, এই সুযোগ হবে না। এবং আমরা মনে করি যে কোন রকমের অন্যায় রায় দিয়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে জনাব রুহুল কুদ্দুস তালুকদার, সেটি হলো আপনি বলছেন যে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই চাপের কথা আমরা এর আগেও বিএনপির কাছ থেকে বহুবার শুনেছি, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আজকে বিএনপির চেয়ারপারসন যখন আদালতে গিয়েছেন, তিনি ফেরত আসার পর সচিবালয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, সচিবালয়ে পার্ক করে রাখা গাড়ি, এবং সেটি বিএনপি নেতা কর্মীরাই করেছেন। তো চাপে থাকলে এরকম ভাবে যেই দৃশ্য আমরা এর আগেও বিভিন্ন সময় নির্বাচনের আগে দেখেছি বা আরো বেশি সহিংস দেখেছি, তাহলে এই সহিংসতা করবার আসলে অবস্থা কি করে সৃষ্টি হয়? জনাব রুহুল কুদ্দুস তালুকদার। না, আপনাকে কে বললো যে বেগম বিএনপি আজকে গাড়ি ভাঙচুর করেছে? এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। বিএনপি গাড়ি ভাঙচুর বা ভাঙচুর বা সহিংসতা করার সময় ধরা হয়েছে তারা তো সবাই বিএনপি নেতা কর্মী। দল বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে। এখন আজকে তো আপনি জানেন যে কখনো কোনো ঘটনা ঘটলে বিএনপি আপনাকে একটা সত্য ঘটনা বলে, আজ থেকে 3 দিন আগে আমার জেলা নাটোরে আমার ওয়াইফ গিয়েছিল তার বাড়িতে, অর্থাৎ আমার বাড়িতে। তো সকালে সে প্রস্তুতি নিচ্ছিল একটা বিএনপি প্রোগ্রাম, অর্থাৎ আমার জেলার বাইরে, অর্থাৎ আমার জেলার একটা থানা, সেখানে যাওয়ার প্রস্তুতি সে নিচ্ছিল। এবং প্রস্তুতি নেওয়ার সময় সকাল 10টার সময় হঠাৎ করে একটা গ্রুপ, অর্থাৎ সরকারি দলের গ্রুপ জয় বাংলা স্লোগান দিয়ে এসে আমার বাড়িতে আক্রমণ করলো। আক্রমণ করে প্রকাশ্যে দিবালাকে সকাল 10টার সময়, এবং পুলিশ, সাংবাদিক, নাটোরের সর্বস্তরের জনগণ সেখানে তাকিয়ে দেখলো প্রকাশ্যে দিবালাকে মোটরসাইকেল নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে। এখন কি হলো, আমার স্ত্রী বাড়িতেই আছে, এখন তারাই আবার তাৎক্ষণিক কিছুক্ষণের মধ্যে গিয়ে মামলা করলে তাদের লোক আহত হয়েছে, আমার ওয়াইফকে 1 নম্বর আসামি করা হয়েছে। ঠিক একইভাবে এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটিয়ে মানে বিএনপিকে কোনোভাবে মানুষের সামনে, মিডিয়ার সামনে, পত্রিকার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে যে বিএনপি একটা সন্ত্রাসী দল। আসলে এটা সঠিক না, কারণ বিএনপি সন্ত্রাসের রাজনীতিও করে না এবং বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। মানে ঘটনাস্থল থেকে যাদেরকে ধরা হয়েছে তাদের পরিচয় শুভেচ্ছা জানিয়েই অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে, শুভেচ্ছা জানিয়ে যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে যখন নাকি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আপনার কাছে আসছে, জনাব রুহুল কুদ্দুস তালুকদার আরো আপনার কাছে আসছে, নজরুল কবির একটা প্রশ্ন করতে চান আপনার কাছে। জনাব রুহুল কুদ্দুস তালুকদার, আমি আসছি আপনার কাছে, নজরুল কবির প্রশ্নটা নিয়ে নিই। জি ধ্রুবের, আপনার সঙ্গে অনেকদিন পর আজকে কথা হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনার কাছে সরাসরি প্রশ্ন যে আজকে বিএনপি নেত্রীর গাড়ির বহর যখন আদালত থেকে ফিরছিল সেই সময়টাই কিন্তু আমরা দেখেছি যে মিছিল করতে করতে বিএনপির নেতা কর্মীরা সেই গাড়ি বহরের পেছনে পেছনে আসছিলেন, কিন্তু যখন এটা ইয়ের কাছাকাছি, হাইকোর্টের কাছাকাছি যখন এসছে তখন সেদিকে পুলিশ যখন বাধা দিল, বাধা দেওয়ার পর একটি অংশ চলে গেল আপনার পেছন দিকে, আরেকটি অংশ চলে গেল সচিবালয়ের দিকে। সেখানে সচিবালয়ের পথে যাওয়ার পথে শুধুমাত্র সচিবালয়ের সামনের রাস্তাতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো শুধু নয়,
অন্যান্য যে হন্যা যাচ্ছিল, অন্য যা গাড়ি যাচ্ছিল সবকটা কিন্তু ভাঙতে গেছে। এটা ওই এলাকায় আপনি জানেন সিসি ক্যামেরার আওতাধীন আছে, সেখানে হয়েছে এবং তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এরা যে বিএনপির নেতা কর্মী না বা আপনার নাটোরের ঘটনার সঙ্গে কিন্তু এই ঘটনার সম্পৃক্ততা নাই, একটু ডিফারেন্ট ভাবে মনে হয়েছে যে সেই জায়গাতে সিসি ক্যামেরাতে কিন্তু সেই ফুটেজ গুলো আছে, অনেকগুলো গণমাধ্যমে সেই সমস্ত ছবি তোলা হয়েছে। নজরুল ভাই আমি নজরুল ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যে মানে এইভাবে তো ঘটনাগুলো মানে ঘটিয়ে মানে অন্যের ঘাড়ে চাপানো, যেরকম আমাদের নেত্রী কক্সবাজার গেল, সারা দুনিয়ার লোক দেখলো আর কি, সে কি তো তা অস্বীকার করলো তারা করবার কিছু সমস্ত মিডিয়াতে আসতো। এখন সেই অস্বীকারটিও যেমন আসলে বিশ্বাসযোগ্য নয়, সেরকম এই অস্বীকারটিও কি বিশ্বাসযোগ্য কিনা সেই প্রশ্নটি থাকলো, যেটা মাসুদ কামাল কিছু বলবেন কিনা। না আমার থামুন আর কি। জি জি আপনি বলুন, উনি শুনতে পাবেন। জি বলছি আমি আমাদের বিএনপির কোন কর্মী নেতাদেরকে তো কোর্ট এলাকায় কেন ওই হাইকোর্ট পার হতে যায় না, পুলিশ যেতে যায় না। কোর্টে যাবে বাংলাদেশের, আমিও দীর্ঘদিন জেলে ছিলাম, আমাকে কোর্টে দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু কোর্টে যেত। না আমি বলছি ফেরার পথে, আজকে কিন্তু ফেরার পথে ঘটনাটা ঘটেছে। আজকে কিন্তু অনেক মানে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বিএনপির নেতা কর্মীদের সংখ্যাও বেশি ছিল। আজকে কিন্তু অনেকেই ছিলেন এবং গাড়ি বহরের পেছনে পেছনে তারা কিন্তু অনেকটা পথ। আমি একটা ভিডিও ফুটেজ আছে, এটি নিয়ে আসলে তর্কের কোনো জায়গা আমি একটা কথা আপনাকে একটু বলতে চাই, যে জিনিস হলো আমাদের মধ্যে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কি আওয়ামী লীগ কি বিএনপি, এই ধরনের একটা মানসিকতা কিন্তু দেখা যায় যে যত দ্রুত পারা যায় একটা অপকর্ম ঘটলে সেটা অন্যের কাছে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা হয়তো উভয়েরই আছে। তো সেটা দেখতে দেখতে আমরা আসলে সাধারণ মানুষ অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তবে আজকে যে ঘটনাটা, আজকে কিন্তু এই ঘটনাটার খবর যখন আমি পেয়েছি তখন আমি ছিলাম মিরপুরের দিকে। তো আমি একটা উবার নিয়ে আসছিলাম আর কি। তো আমার ড্রাইভার বললো যে স্যার অনেকদিন পরে একটা গাড়ি ভাঙচুর হলো এবার। তো সে যখন বললো, সে কিন্তু আতঙ্ক নিয়ে বললো, কারণ সে যে উবারটা চালাচ্ছে ওটা সে অনেক টাকা লোন টোন করে কিনেছে। তো সে বলছিল আমরা তো ভাবছিলাম যে দেশের অবস্থা একটু শান্ত হয়েছে, তো উবার চালিয়ে কদিন চলতে পারবো। এখন যদি আমার গাড়িটা কখনো এরকম ভাঙা বদ্ধ পড়ে তাহলে তো আমার সব শেষ। তো আমার বক্তব্যটা হলো কি, এটা আওয়ামী লীগ ভাঙুক, বিএনপি ভাঙুক, ওরা ভেঙে আপনার নাম দেখ অথবা আপনারা ভেঙে ওনাদের নাম দেওয়ার চেষ্টা করেন, যাই করেন না কেন, এই ভাঙা ভাঙি যে সংস্কৃতিটা রাজনীতিতে, এটা মনে হয় একটা অবসান ঘটানোর দরকার। এবং ঘটেছিল মনে হচ্ছিল আপনি যেটা বলছেন, আমার ওই যে সরাসরি যে ভুক্তভোগী সে কিন্তু বলতেছে ভাই ভুলে গিয়েছিলাম যে গাড়ি ভাঙচুর হবে, এত বছর পরে আবার শুরু হচ্ছে। তো এটাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত। আমি বলছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের প্রত্যাশাটা এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আপনারা একটু বিবেচনায় রাখেন তাহলে মানুষ বোধহয় একটু স্বস্তিতে থাকতে পারে আর কি। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আজকে আমাদের সংবাদ সংযোগে আমরা দেখছি এবং এই আলোচনা যেহেতু চলছে যে নির্বাচনে যেহেতু জামাত আর অংশগ্রহণ করতে পারবে না, জামাতের অনেক নেতাই এখন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবার, সেরকমটি একটা ভাবনা চিন্তা চলছে। জনপ্রিয় কুদ্দুস তালুকদার এ ব্যাপারে কিছু জানেন কিনা? না এই ধরনের কথা আমি এই প্রথম আপনার কাছে শুনলাম, কারণ এখনো তো জামাত ইসলামকে তো আনুষ্ঠানিকভাবে ব্যান করা হয় নাই। না, নির্বাচনে তো জামাত অংশগ্রহণ করতে পারবে না, সেটি তো নির্ধারিত, যেহেতু ব্যান করে নাই। কেন জামাত ইসলামকে কি ব্যান করা হয়েছে? নিবন্ধিত দল নয়, নিবন্ধন নেই। জি, জামাতের যেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে জামাতের প্রতীকটি বাতিল করা হয়েছে। জামাত তার দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করতে পারবে না, এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবেও তার কোনো এখতিয়ার নেই। জামাতের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই। সেই ক্ষেত্রে তারা যে মামলা হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, আমি সেটি কিন্তু নির্বাচন কমিশন করেনি, সেটি হচ্ছে যে আদালত থেকেই সেটি করা হয়েছে। তারা যে আপিল করেছিল সেই আপিলও কিন্তু তারা হেরেছে। না মানে এই তথ্যটি তো অনেক পুরাতন। এখন যেটা হয়েছে যে মজদুর সুরার বৈঠকে আমি যতটুকু জানি বেশ একটা বা দুটো বৈঠকের আগেই
সেখানে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, যে জামাত প্রথম সিদ্ধান্ত নিয়েছিল তারা স্বতন্ত্র নির্বাচন করবে, খসড়াভাবে 51 জন প্রার্থীও তারা ঠিক করেছিল। এখন রাজনৈতিক নানা রকম মেরুকরণের মধ্য দিয়ে একটি কথা শোনা যাচ্ছে, বিএনপির একাধিক স্থায়ী কমিটির একাধিক সদস্য গণমাধ্যমের কাছে সুস্পষ্টভাবে বলেছেন যে জামাত যদি চায় এবং যদি সমঝোতা হয় তাহলে তারা চাইলে বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারবে। এটি বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের ভাষ্য। জনাব রুহুল কুদ্দুস তালুকদার। না না, এটা চাইলে পারে, এখনো তো সিদ্ধান্ত হয় নাই যে তাদেরকে আমাদের সাথে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে। এটা তো হয়তো কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে বলে থাকে, এটা তার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, কোনো সিদ্ধান্ত না, দলগতভাবে আপনারা জানেন নির্বাচন যখন 79-এ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখনও কিন্তু জামাতে ইসলাম ব্যাংক ছিল, তখন কিন্তু তারা অন্য নামে অর্থাৎ আইডিএল নামে একটা সংগঠন করে তারা কিন্তু ইলেকশন করেছিল। তো এখন জামাতে ইসলাম ব্যাংক হয়তো করেছে, নিবন্ধন বাতিল করেছে, আর জামাতে ইসলাম তো অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে কিংবা অন্য কোনো কারোর সঙ্গে ইসলামিক নাম দিয়ে তো নির্বাচন করতে পারে, আমরা তো সেটা তাদের ব্যাপার। বাট আমাদের পার্টি থেকে এখন কোনো সিদ্ধান্ত হয় নাই যে ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করবে। না, এটা আসলে আমি এখানে একটা কথা বলি যে ধরেন আসলে তো জামাত নির্বাচন করতেই পারে, কারণ আমাদের এখানে আপনার ধরেন অন্য আমরা দেখছি আওয়ামী লীগের সঙ্গে বাম দলগুলো তো তাদের প্রতীকই নিয়ে আওয়ামী লীগের প্রতীক কোনো দোষের কিছু নেই। এখন জামাতের কেউ যদি, জামাত তো বিএনপি দীর্ঘদিনের মিত্র, তারা যদি ধানের শীষকে নির্বাচন করে এটাও আমি দোষের কিছু দেখছি না। তবে ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি এমনটি হয় জামাত যদি আলটিমেটলি ধানের শীষকে নির্বাচনে আসে এবং আপনারা সেই অনুমতি দেন, তখন ব্যক্তিগতভাবে আপনি এই বিষয়টাকে কিভাবে নেবেন? আপনার কাছে কি আপনি এক ধরনের আনন্দ অনুভব করবেন, স্বস্তি অনুভব করবেন, নাকি আপনি বিব্রত হবেন? না না, আমি এটা তো অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো পার্টির হাইকমান্ড বা পার্টির সিদ্ধান্ত। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন সেটা আলাদা জিনিস, কিন্তু পার্টির সিদ্ধান্ত যেটা, পার্টি তো এখনো আপনি যে কথাটা বললেন এই ধরনের সিদ্ধান্ত পার্টি কিন্তু এখনো নেয় নাই। পার্টি যদি সিদ্ধান্ত নেয় আমি তো পার্টির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। তবে আপনি যেটা বললেন যে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে রাজনৈতিক মানে চিন্তাধারা, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তাদের চিন্তার সাথে আমার অবশ্যই মত পার্থক্য আছে। অনেক ধন্যবাদ জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা বিরতি নিয়ে ফেরত আসি, অন্যান্য আলোচনা রয়েছে আরো। দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষ, নিজেকে নির্দোষ দাবি। দুর্নীতি বিরোধী শপথ নিল তরুণ প্রজন্ম, সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান। বিপিএল ক্রিকেটের শীর্ষ দল কুমিল্লাকে হারিয়ে সেরা দুয়ে উঠল খুলনা টাইটান্স। একাত্তর জানান এবং আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং একটু দু একটা শিরোনাম দেখে নেই। রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা, এই বিষয়টি নিয়ে আমরা একটু বেশি করে জানতে চাইব। কি ঘটনা ঘটেছে? পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ, ডিএনসিসি নির্বাচনে বিএনপির প্রস্তুতি নেই, যে এটি বলছে বিএনপির প্রস্তুতির কথা বলছেন জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চালু হচ্ছে অ্যাপ ডাকলে অটোরিকশা, কতটা আশাবাদী? আমরা কিছু আশা করছি যে আমাদের একাত্তর জানার দর্শকদের জন্য কিছুদিনের মধ্যে এটি আমরা বিস্তারিত আকারে দেখাতে পারবো। সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, গাড়ি উদ্ধার, বাংলা ট্রিবিউনের খবর, এবং এই খবরটি অন্যান্য সবকটি অনলাইন নিউজ পোর্টালের উপরের দিকে একমাত্র প্রথম আলো ছাড়া। বাংলা ট্রিবিউনে বলছে যে এই সাবেক রাষ্ট্রদূত, তিনি সাবেক রাষ্ট্রদূত মানে উনি খুব কম সময়ের জন্য রাষ্ট্রদূত ছিলেন, এটি আবার খুব অদ্ভুত একটি ব্যাপার। 9 বা 10 মাসের জন্য খুব সম্ভবত 2008-এর ডিসেম্বর থেকে
2009 সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিয়েতনামে তিনি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি তার কন্যাকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ এবং তার গাড়িটি 300 ফুট রাস্তায় খুঁজে পাওয়া গেছে পরের দিন সকালবেলা, এখন অর্থাৎ মঙ্গলবার সকালে, আজকে সকালবেলা খুঁজে পাওয়া গেছে। এই মোটামুটি আমাদের খবর। ডেইলি স্টার যেটি বলছিলাম, এক্স এনভয় মারুফ জামান গোজ মিসিং, জেইলিং এক্স সিভিল সার্জন লক্ষ্মীপুর এডিসি মেড ওএসডি। বিরাট একটি ঘটনা, মানে এই ঘটনাটা শুরু থেকে আমরা অনুসরণ করতে পারিনি 71 জানুয়ারি, না হলে হয়তো এটি আর একটু বেশি বিস্তারিত দেখানো যেত। রিচার্ড পাইবাস টু অ্যারাইভ ফর বিডি কোচ ইন্টারভিউ। আসছে এই খবরটি নিয়ে, এই খবরটির বিস্তারিত নিয়ে। বাংলাদেশের এর পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন, ক্রিকেট কোচ। সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ, গণহত্যার দোষী করা যায় মিয়ানমার সেনাবাহিনীকে। রাঙামাটিতে এবার আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, এবং প্রথম আলো আমরা প্রথমেই দেখেছি। এই পর্যায়ে আমরা যুক্ত করে নিতে চাই জনাব আসম আব্দুর রবকে, সভাপতি বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল। কেন তাকে আমরা যুক্ত করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তার কারণটি হলো যে যুক্ত ফ্রন্ট নামে একটি ফ্রন্ট গঠিত হয়েছে, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল সেখানে রয়েছে, এবং সেখানে বদরুদ্দোজা চৌধুরীর দল রয়েছে, মাহমুদুর রহমান মান্নার দল রয়েছে, এবং কাদের সিদ্দিকী তার দলও রয়েছে। এই 4টি দল মিলে একটি ফ্রন্ট গঠিত হয়েছে, খুব ঐতিহাসিক নাম যুক্ত ফ্রন্ট, এবং আমাদের সাথে জনাব আসম আব্দুর রব রয়েছেন। এই যুক্ত ফ্রন্টের একটি দল বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল, তার সভাপতি জনাব আসম আব্দুর রব। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জানুয়ারি। আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জনাব আসম আব্দুর রব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিথিলা ফারজানা আপনাকে 71 জানুয়ারির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হচ্ছে যে তিনি শুনতে পাচ্ছেন না। জনাব আসম আব্দুর রব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, তার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে খুব সম্ভবত। আমরা সেই সংযোগে আবার ফেরত আসার চেষ্টা করছি, কিন্তু যে খবরটি নিয়ে একটু আলাপ করতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার মধ্যে এই খবরটি যদি আপনারা দেখে থাকেন, খুঁজে পাচ্ছি না, লক্ষ্মীপুরের সেই এডিসি ওএসডি দেখেছেন কিনা, যারা বাস্তবায়ন এবং যারা নজরুল কবি দেখেছেন কিনা, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা জানেন, যতটুকু জানেন সেটি বলেন, বা বিষয়টি কি আসলে সেটি যদি একটু বলেন যারা নজরুল কবির। সেটা হচ্ছে যে লক্ষ্মীপুরের এডিসি, এই এডিসি একটা ভ্রাম্যমাণ আদালতের ক্ষেত্রে উনি সেখানকার আরেকজন চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে, সিভিল সার্জনের সঙ্গে হাতাহাতিতে যুক্ত হয়ে পড়েছিলেন ভ্রাম্যমাণ আদালত চলাকালে। সেটি সংবাদে প্রকাশ হয়ে যাওয়ার পর তার পরবর্তীতে তাকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং জনপ্রশাসন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ার পর তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। না, ঘটনাটি আরো জটিল। বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, ঘটনা ছিল কে আগে গেট দিয়ে ঢুকবে, এটা নিয়ে একটা মোটামুটি কথা কাটাকাটি, মানে সিভিল সার্জনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত বসে সিভিল সার্জনকে কারাদণ্ড দেওয়া হয়, এবং কারাদণ্ড দেওয়ার ফলে এটি খুব উল্লেখযোগ্য। কারাদণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার সকল ডাক্তাররা ধর্মঘটে চলে যান এবং তাকে জামিন দিতে বলা হয়, এবং তারপর সেই এডিসি, তাকে জামিন দেওয়াই হয়, এডিসি কে আবার ওএসডি করা হয়, কারণ তিনি ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহার করে হাইকোর্ট তলব করেন তাকে, তার ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতাকে অপব্যবহার করে তিনি একজন সিভিল সার্জনকে শাস্তি দিয়েছেন। সেই মর্মে দেখেন, আসলে একটা ঘটনা থেকে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে। একজন প্রশাসনের একজন এই পর্যায়ের কর্মকর্তা হাত দিয়েছেন আরেকজন চিকিৎসা বিভাগের একজন মোটামুটি উচ্চ পর্যায়ের কর্মকর্তার ক্ষেত্রে। যদি ডাক্তার না হয়ে কোনো সাধারণ মানুষ হতো, যদি কোনো রিক্সাওয়ালা হতো ধরা যাক, যদি কোনো ব্যবসায়ী হতো, তাহলে কিন্তু প্রতিবাদটা এই পর্যায়ে আসতো না, এবং প্রতিবাদ এই পর্যায়ে না আসলে ওই এডিসি সাহেব কিন্তু ওএসডি হতেন না, উনি এখনো কিন্তু সবর পেয়ে এই কাজটা করে যেতেন। এটা হলো আমাদের দেশের একটা সাধারণ চিত্র। এই ধরনের চিত্র প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটছে, কিন্তু আমরা সবগুলো জানতে পারি না, কারণ বরাবরই এত ক্ষমতাবান লোকের উপর হয়তো ডাক্তার সব
মেনেছেন, একজন ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে জি, যারা বাস্তব পুরো বিষয়টি কিন্তু খুবই অনভিপ্রেত, কারণ উনি সিনিয়র চিকিৎসক, উনিও কিন্তু মারামারি করেছেন এবং একজন প্রশাসনের কর্মকর্তা তিনিও মারামারি করেছেন। সেটি আমার কাছে যেটা মনে হয় মিছিলা, দেখেন যে আমাদের সমাজে এবং রাজনীতিতে যখন একটা রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র উপর নির্ভর করে তার সমাজের চরিত্রটা কি হবে, একই সঙ্গে সমাজের চরিত্র উপর নির্ভর রাজনৈতিক চরিত্র কি হবে, সেই সমস্ত জায়গাতেই যখন এই ধরনের হাতাহাতির ঘটনা অন্যরকম হয়, আমরা সংসদে দেখেছি একজন আরেকজনকে বেয়াদব বলছে, আরেকজন একজনকে চুপ তুই বলে সম্বোধন করছে, তো তার ছায়া এই ধারাবাহিকভাবেই কিন্তু এসছে। ফলে হচ্ছে এই জায়গা থেকে উত্তরণের উপায় কি আমি জানি না, যে পরমত সহিষ্ণুতা যদি আমাদের না থাকে তাহলে একটু আমার ভাই অন্য প্রসঙ্গে যেতে হচ্ছে। যেমন আশাফা আব্দুল রহমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিথিলা ফারজানা, আপনাকে ৭১ জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। না, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? এটা শুনতে পাচ্ছি। জি, এখন কি জি আমরা আপনার প্রশ্নতে চলে যান। শুনতে পাচ্ছেন না যখন বললেন, তখন তার মানে কিছুটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, কিছুটা শুনতে পাবেন আশা করছি। রব্বাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার কাছে যুক্ত হয়েছে। আপনারা তো মাত্র কয়েকদিন হয় নতুন একটি যুক্ত ফ্রন্ট করেছেন, এই ফ্রন্টের উদ্দেশ্যটা কি? আপনারা কেন এই যুক্ত ফ্রন্টের জায়গায় গেলেন? আমার মনে হয় একটা বিরতিতেই যেতে হবে আমাদেরকে। এর মধ্যে যদি যান্ত্রিক ত্রুটিটা সারিয়ে নিতে পারি, তাহলে হয়তো আবারও ফেরত আসছি আমরা এই আলাপে, বিরতি থেকে ফেরত আসছি। আবারও স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আশা করছি জনাব আশরাফ আব্দুর রবকে আমরা এখন পাবো এবং তিনি হয়তো আমাদের কথা শুনতেও পাবেন। নিশ্চয়ই আমরা কোনো না কোনো যান্ত্রিক সারাই করতে পেরেছি। আপনি প্রশ্ন করেছিলেন জনাব রবকে। আপনাকে অভিনন্দন। আপনি অনেকদিন পরে বলা চলে যে একেবারে সদল বলে একটু আরো সরব হয়েছেন। আপনারা যে 4টা দল একসঙ্গে যুক্ত ফ্রন্ট করলেন, সামনেই জাতীয় নির্বাচন, আপনাদের জায়গা থেকে কি কারণে এই যুক্ত ফ্রন্টটা গঠন করলেন, আপনাদের লক্ষ্যটা কি, সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। জি, কি কারণে এই যুক্ত ফ্রন্টটা গঠন করলেন, আপনাদের লক্ষ্যটা কি, সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। অসংখ্য ধন্যবাদ ৭১ টিভিকে। দেশের জনগণ এই যারা ক্ষমতা ছিল বা আছে এদের উপর আস্থা রাখতে পারছে না, মানুষ অত্যন্ত বিরক্ত। তাই একটা আস্থাবান, নীতিবান, আদর্শিক নেতৃত্ব, যোগ্য ব্যক্তিত্ব এবং যাদের উপর জনগণ নির্বাচিত করতে পারে, এই ধরনের সব ব্যক্তিদের নিয়ে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে উঠুক, এটা মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণ করার স্বার্থেই রাজনীতির গুণগত একটা পরিবর্তন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবিক রাষ্ট্র বিনির্মাণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন, ঘুষ দুর্নীতিমুক্ত মানবিক সমাজ, আধুনিক প্রতিরক্ষা বাহিনী, কর্মসংস্থান উপযোগী উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েই আমরা এই জোট গঠন করেছি। কিন্তু ভাই, এই আস্থার যেই কথাগুলো বললেন যে অন্য দুটি জোটের থেকে আপনারা তৃতীয় আরেকটা জোট করেছেন এই জনগণের আস্থাগুলো পাওয়ার জন্য, আমরা যদি একটু অতীত ঘাটি, 4টি দলের অতীত যদি ঘাটি, আপনি একসময় স্বৈরাচারী এর সাথে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ৭০টি দল নিয়ে কক গঠন করেছেন, আস্থার জায়গা থেকে সেই স্বৈরাচারের পতন হয়েছে, আস্থার জায়গায় সেখানে সংকট রয়েছে। বঙ্গবীর কাজী সিদ্দিকীর নেতৃত্বে জনতা লীগ হয়েছে, সেখানে আমরা দেখেছি এই বঙ্গবীর কাজী সিদ্দিকী বছরের পর বছর উনার ঠিকাদারি প্রতিষ্ঠানের সমস্ত বিল নেওয়া সত্ত্বেও তিনি ব্রিজ বানাননি। এখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ রয়ে গেছে। আজকে যদি বি চৌধুরীর বিকল্প ধারার দিকে আমরা তাকাই, সেই বিকল্প ধারা উনি কেন সেই দিন পদত্যাগ করেছিলেন, কোন রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতির পদ থেকে, এবং বিকল্প ধারার সঙ্গে যারা যুক্ত ছিলেন, এরা কিন্তু যখন নির্বাচনে অংশগ্রহণ করছেন, একাধিক জনের কিন্তু জামানত বাতিল হয়েছে। আর মান্না ভাইয়ের নাগরিক ঐক্য তো এখনো পর্যন্ত নাগরিক রাজনৈতিক দল হিসেবেই গড়ে উঠতে পারেনি। তাহলে জনগণ এই 4টি দলের একটি জোটের প্রতি কিভাবে আস্থা রাখবে?
উত্তর তো আপনি দিয়ে ফেলেছেন। যাই হোক, তবু আমি বলছি বিচদ্দি সাহেব কেন পদত্যাগ করেছে এটা বিচদ্দি সাহেবকে জিজ্ঞাসা করতে হবে। আমি যতটুকু বুঝতে পারি সেটা হলো তৎকালীন সরকারের সাথে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের সাথে একমত না হতে পারার কারণে বিচদ্দি সাহেব সততার সাথে ক্ষমতার লোভ ত্যাগ করে পদত্যাগ করেছিলেন। আর মুক্তিযুদ্ধের চেতনা, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই বলে অসম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করার জন্যই আমরা এই জোট গঠন করেছি। আপনি তো অনেক কিছু বললেন, এটা আপনাদের মানে নীতিবান একটা নেতৃত্বের কথা বললেন। তো আপনাদের নীতিবান আপনারা কে কতটুকু ছিলেন তার পরিচয় আমরা কম বেশি বিভিন্ন সময় পেয়েছি। জাতীয় অনেক কিছু মনে রেখেছে, যেহেতু আপনি আছেন অন্যদের সম্বন্ধে বলবো না, কারণ অন্যদের সম্পর্কে তাই বলবে বলে বলেন আপনি একটু আগে। তা আপনার সম্পর্কে বলি, আপনার সম্পর্কে কিন্তু নজরুল কবি একটা কথা বলেছিল, আপনাকে আমরা বিভিন্নভাবে দেখেছি। স্বাধীনতা সংগ্রামের সময় আপনি একটা ভূমিকা দেখেছি, স্বাধীনতা যুদ্ধের পরে একটা ভূমিকা দেখেছি, আবার এরশাদ যখন সামরিক শাসন নিয়ে আসলো তখন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আপনার একটা ভূমিকা দেখেছি। তো আপনার এই শেষ দিকে যে ভূমিকাগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে খুব সুখ স্মৃতি হিসেবে কিন্তু বিবেচিত হয় না। সেই আপনার উপর আপনি বলতেছেন জাতি আস্থা রাখবে, কেন আস্থা রাখবে? সে আস্থা রাখার মতো গত কয়েক দশকে আপনি কি এমন করেছেন যে আপনার উপর আস্থা রাখতে হবে জাতিকে, এবং আস্থা রেখে জাতি আবার আরেকবার ঠকবে না? আস্থা রাখা না রাখা প্রত্যেক মানুষেরই একটি মাথা আছে এবং দুটো চোখ আছে, তবে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। এরশাদের ক্ষমতায় আসার পরে যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করতাম তাহলে সেই ক্ষমতাসীন সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের ব্যারাকে ফেরত পাঠানো যেত না। পৃথিবীর কোন দেশে সামরিক শাসন আসলে রক্তক্ষয় ছাড়া সামরিক শাসন ফেরত যায় না। এইটা একটা সাফল্য বলতে হবে যে এরশাদের সময় সেই সামরিক শাসনকে ক্যান্টনমেন্টের মহলটাকে ক্যান্টনমেন্টের স্টেডিয়াম থেকে আমরা পল্টন ময়দানে নিয়ে এসেছিলাম, এবং আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে গণতান্ত্রিক ক্ষমতা, অধিকার, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির কোন অভিযোগ নেই। আমি বিদায় বলতে পারি এমন কোন অন্যায়, অবিচার, জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ আমার 60 বছরের রাজনৈতিক জীবনে আমি করি নাই। আমার সমালোচনা থাকতে পারে, সবার সমালোচনা আছে, কেউ সতীসাধ্বী নয়, কিন্তু আমার সমালোচনাটা কি আমি জানতে পারলে আপনার কাছে খুশি হব। বলছি আমি আমি আপনি খুব ভালো বলেছেন। আমি আপনার খালি আপনার একটা ধরনের বইতে বসবেন। 90-এর গণঅভ্যুত্থানের পর এরশাদ সরকার যখন পতন হলো তখন অনেকে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ হাসি ঠাট্টা করে বলেছেন আপনার সম্পর্কে যে সারা দুনিয়ায় দেখেছি যখন একটা ক্ষমতাসীন সরকারের পতন হয় তখন সরকারের লোকজন পালায়, আর এবার এমন একটি সরকারের পতন হয়েছে যে বিরোধী দলের নেতা পালিয়েছে। তা আপনি ছিলেন তেমন একটি বিরোধী দলের নেতা, এখন আপনি পালিয়েছিলেন কেন? নিশ্চয়ই আপনি জানতেন যে আপনার ব্যাপারে কি কি হতে পারে, অন্যদের চেয়ে আপনি সবচেয়ে আগে জানতেন, এবং জানতেন বলেই কিন্তু বিরোধী দলের নেতা হয়েও আপনি জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়েছিলেন। আপনি কি জানেন? আপনার কাছে কি তথ্য আছে? জাতি জানে আসমা আব্দুর রব বাংলাদেশের রাজনীতিতে ঘুষ, দুর্নীতি, জনগণের স্বার্থের বিরুদ্ধে তার 60 বছর রাজনীতির জীবনে জন্মের পর থেকে কোনো কাজ করেনি। 5 বছর মন্ত্রণালয়ে থাকা অবস্থাও কোনো ঘুষ দুর্নীতির পরিচয় নেই নাই। আওয়ামী লীগ সাহেব আমার পার্থক্য হয়েছে একটি বিষয়ে, যখন সাংবাদিকরা প্রেস ক্লাবে গাড়ি রেখে হেঁটে আসলাম সচিবালয় থেকে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে আওয়ামী লীগ সরকারের অবকর্মের দায়িত্ব আপনি নেবেন কিনা। আমি বলছি যে আওয়ামী লীগের সরকারের মন্ত্রিসভায় আমি ছিলাম না, আমি ছিলাম জাতীয় ঐকমত্যের সরকারের মন্ত্রিসভায়। আপনি যেসব কথা, আপনার কাছে কি প্রমাণ আছে? আসমা আব্দুর রব কি ঘুষ দুর্নীতি, জনস্বার্থের বিরুদ্ধে কি কাজ করেন? একটাই বছর করেন এরশাদের সময় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, এরশাদের সময় হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এইটা আপনি দেখেন নাই? কোন উত্তর দেবেন কিনা? না রব ভাই, ঘটনাটা হচ্ছে 86 এর নির্বাচন নিয়ে কিন্তু কথা হয় নাই। যখন 1987 সালের আজ সেই 6 ডিসেম্বর কিন্তু রব ভাই, আজ সেই রকম একটি রাত, এই 6 ডিসেম্বরে এরশাদের পতন হয়েছিল 1990। 1987 সালে যখন নূর হোসেনের এই রক্তের উপর দিয়ে 5 জানুয়ারি নির্বাচনের মতো এরশাদের সময় নির্বাচনকে জনগণ বয়কট করেছিল। 88 সালে নির্বাচন বয়কট করেছিল।
আপনারা ছাড়া আপনার নেতৃত্বে বাংলাদেশের 70টি রাজনৈতিক দলের নেতা ছিলেন আপনি। 70টি রাজনৈতিক দল যখন যেতে হয়েছিল, আপনি নিজে বলুন আজকে সেই 70টি রাজনৈতিক দলের অস্তিত্ব কোথায় আজকে? আপনার নেতৃত্বে যে 70টি রাজনৈতিক দলের জোট হয়েছিল 1988 সালে, কোনো দলের পক্ষ থেকে প্রশ্ন করতেছেন না একত্রে টিভির পক্ষ থেকে প্রশ্ন করতেছেন? আপনি কি দল করেন? আমি আমার কোনো রাজনৈতিক দল করেন? আমি একত্রে টিভি একটা নিউজ মিডিয়ার পক্ষ থেকে কথা বলতেছি। আমি গণমাধ্যমে টকিং লাইক এ পলিটিক্যাল পার্টি ওয়ার্কার। একজন বাংলাদেশের সাধারণ নাগরিক এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মী যারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন, আপনার পজিটিভ যে অবদান বাংলাদেশের রাজনীতিতে সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি। প্রশ্ন সাংবাদিকের মতো আচরণ করেন, জার্নালিস্টের মতো আচরণ করেন, মিডিয়া কর্মী হিসেবে আচরণ করেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে একত্র টেলিভিশনে চাকরি করতে আসা ওইভাবে কথা বলবেন না। না না রব ভাই, আমি একটা টেলিভিশনে কাজ করি না, আপনি একটু ভুল করছেন। আপনাকে বিনীতভাবে বলছি যে একজন আসমা আব্দুল রবের বাংলাদেশে রাজনীতি করতে হলে রাজনীতির মাঠে আসেন। আপনি কি রাজনীতি করেন, রাজনীতি কি বুঝেন তখন বোঝা যাবে। আসমা আব্দুল রব 60 বছর রাজনীতি করে, আপনার মনে রাখা দরকার আপনার জন্ম হয় নাই আমি যখন রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আপনার বাবার জন্ম হয়েছে কিনা জিজ্ঞাসা করেন। রব ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আপনাকে সমালোচনাটা সহ্য করতে হবে। এই ঐতিহাসিক সত্য যেমন একজন আসমা আব্দুল রব তার যে অবদান 71-এ সেটি জাতি কিন্তু ভুল করা নাই কোনো অর্থেই। আপনি 60 বছরেও রাজনীতি করছেন, কিন্তু ইতিহাস শিক্ষা দেয় এটাই যে রাজনীতিতে ভুল ত্রুটি থাকে মানুষের। আপনি আপনার যুক্ত ফ্রন্টের উদ্দেশ্য করতে বলেছেন যে নীতিহীন রাজনীতির বিপরীতে আপনারা একটি গণতান্ত্রিক সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে চান, নীতিবান রাজনীতি করতে চান। আমি আপনার সেই জায়গায় প্রশ্ন করেছি। আপনি কথা বলেন শালীনভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে কথা বলেন। আমি কিন্তু তাই বলছি রব ভাই। আপনার টক শোতে আমি এসেছি, সুন্দরভাবে শালীনভাবে কন্ডাক্ট করেন, সেভাবে কথা বলেন। আপনি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কথা বলতে হলে আসেন রাজনীতি করেন মাঠে, তখন আপনি বুঝে যাবে কত টানে কত চাল, আপনি কি রাজনীতি বুঝেন। রব ভাই, আপনি কিন্তু প্রশ্নটা শুনছেন না, সঠিক জবাবটা দিচ্ছেন না। আমি বলছি যে আপনার পজিটিভ জায়গাটুকু কিন্তু ইতিহাস জানে, জাতীয় জানে। আপনি যখন বললেন যুক্ত ফ্রন্টের উদ্দেশ্য হচ্ছে নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা করা, আজকে যখন জনগণের মাঝে আপনাদের আস্থা ফিরিয়ে আনা, গণতন্ত্রের প্রতি আস্থা ফিরিয়ে আনা, সে জায়গায় প্রশ্নটা তোলা হয়েছে যে নৈতিক রাজনীতির জায়গা যারা বলছেন তারা কি নৈতিকতার পরিচয়টা দিতে পেরেছেন তাদের অতীত রাজনীতির ইতিহাসে, সে জায়গায় প্রশ্নটা করা হয়েছে। নৈতিক রাজনীতির জায়গায় যারা বলছেন তারা কি নৈতিকতার পরিচয়টা দিতে পেরেছেন তাদের অতীত রাজনীতির ইতিহাসে, এই জায়গায় প্রশ্নটা করা হয়েছে। জি, জনাব আশরাফ আব্দুর রব, খালি আমি একটু বলছি যে এই উনি 71 টেলিভিশনের কেউ না। আসলে আসমা আব্দুর রবের সাথে যিনি 60 বছর রাজনীতি করে বাংলাদেশে 70 কোটি মানুষের কাছে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূত্র থেকে পতাকা উত্তোলন থেকে জড়িত, আপনি কবে টকশোতে মিডিয়াতে কবে থেকে চাকরি নিয়েছেন, আপনার বয়স কত, আপনার জন্ম হয়েছে কবে? আপনি শালীনভাবে সুন্দরভাবে প্রশ্ন করেন, সুন্দরভাবে উত্তর দেবো। কটাক্ষ করে আক্রমণ করে কথা বলার চেষ্টা করবেন না। না না রব ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন, আপনাকে কটাক্ষ করা হয়নি। আমার মনে হয় যে জনাব নজরুল কবির, আমার মনে হয় এই প্রশ্নটা আমি ধরে এসেছি যে জনাব আশরাফ আব্দুর রব এই প্রশ্নটির উত্তরটি দিতে চাচ্ছেন না। হয়তো আমরা অন্য কোনো প্রশ্ন থাকলে ওনাকে করতে পারেন। আপনার নাই, আপনার জন্ম হয় না আমি যখন রাজনীতি শুরু করেছি। না ঠিক আছে, মানে ওনার জন্ম না হতে পারে, জনাব আশরাফ আব্দুর রব কারো জন্ম না হলে সেই বিষয়ে উনি জানতে চাইতে পারবেন না, ব্যাপারটা তো সেরকম না বোধ হয়। এইভাবে কাউকে টকশোতে ডাকবেন না। জি, অনেক ধন্যবাদ জনাব আশরাফ আব্দুর রব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় মোটামুটি বুঝতে পেরেছি যে যুক্ত ফ্রন্ট নামে যে সংগঠনটা, যে জোটটা আত্মপ্রকাশ করেছে, তার নেতৃত্বে এই ধরনের নেতা আছেন যাদের নাকি সহ্য ক্ষমতার মাত্রা এই মাত্রা এই পর্যায়ে, তাই না? এটা ভালো, এটা জাতির জন্য একটা খুব ভালো ইনফরমেশন বলে আমি মনে করি। আমরা বিরতিতে যাচ্ছি এবং জানিয়ে রাখছি আপনাদেরকে যে বাংলাদেশ ক্রিকেট দলের আগামী কোচ কে হবেন সেটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটি নিয়ে আমরা কথা বলবো, নিশ্চয়ই ফিরে আসবো এবং লেখেট গ্রামার স্কুল নিয়েও নিশ্চয়ই কিছু জানতে হবে বিরতির পর। 71 জানান এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব জালাল ইউনুস, চেয়ারম্যান মিডিয়া উইং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তিনি আছেন আমাদের সাথে ফোনে এবং আশা করছি তিনি আমার কথা শুনতে পাচ্ছেন। জনাব জালাল ইউনুস, আপনাকে স্বাগত জানাচ্ছি। মিথিলা ফারজানা।
জনাব জালাল ইউনুস, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা শুনছি যে বাংলাদেশে অনেকদিন ধরে শুনছি আসলে যে বাংলাদেশের কোচ হাতুরু সিং এর সাবেক কোচ, তিনি চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একজন নতুন কোচ আসবেন, এবং শুনছি যে পাইবাস দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, তিনি আসছেন বাংলাদেশে আরো একবার কোচ হিসেবে ইন্টারভিউ দিতে, সাক্ষাৎকার দিতে। এটি আমি সত্য কিনা খবরটি সেটা একটু জানতে চাই। যে ঠিক আছে, উনি অলরেডি ঢাকায় এসে পৌঁছেছেন। জি, কালকে আমাদের বোর্ডের সাথে ওনার একটা মিটিং আছে, একটা ইন্টারভিউ আছে ক্রিকেট বোর্ডের সাথে, এখানে উনি একটা প্রেজেন্টেশন দেবেন। তো প্রেজেন্টেশনের পরে আমরা সিদ্ধান্ত নিব। আমাদের কিছু জিজ্ঞাসা করা হচ্ছে ওনাকে। ইনফ্যাক্ট আমরা আসলে একটা শর্ট লিস্টিং করেছি, এই শর্ট লিস্টিং এর 3 জন কোচ আমরা ঠিক করেছি সোফার। উনি এর মধ্যে একজন, উনি এসে হাজির হচ্ছেন এখন। আর বাকি 2 জন এখনো যখন কনফার্ম করবে যে ওনার সাথে এসে ইন্টারভিউ দিবেন, তখন আমরা নামটা ডিসক্লোজ করবো। তাদের ইন্টারেস্ট আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। যে নামগুলো আমরা শুনতে পাই তারা কেউ আসলে এই দক্ষিণ এশিয়ার না, কিন্তু এর আগে আমরা দেখেছি যতবারই দক্ষিণ এশিয়ার বাইরে কোচ এসছেন সেটি খুব ভালো কাজ করেনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? না, আমি একমত না। ডেফিনেটলি স্টুয়ার্ট হওয়ার সময় আমরা জানুয়ারি এশিয়া কাপে আমরা ফাইনালে উঠেছিলাম। হি ওয়াজ কোয়াইট সাকসেসফুল কোচ। আর জেমি সিডেন্স আমাদের সাথে আরো 4 বছর কাজ করেছেন। জেমি সিডেন্স এখন যারা ক্রিকেট খেলছেন মেইন স্ট্রিমে, এবং মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু জেমি সিডেন্সের সময় তাদের ট্রেনিং দেওয়া, এবং তারা এখন ভালো করছেন। তো আমার মনে হয় যে পুরোপুরি এটা সত্যি না যে মানে দক্ষিণ এশিয়ার বাইরে কোচরা খুব একটা ভালো সাকসেসফুল হয়নি। তবে পাইবাসের ক্ষেত্রে যে প্রসঙ্গগুলো উঠেছে, মানে আপনারা পাইবাসকে ভাবছেন কেন সেটি জানতে চাই। কারণ পাইবাসের আগে এসছেন, 4 মাসে বাংলাদেশে থেকেছেন, বিসিবির সঙ্গে তার তখন মনোমালিন্য তুঙ্গে ছিল, তেমনটাই গণমাধ্যমে আমরা শুনতে পাই। তার বিভিন্ন কিছু অভিযোগ ছিল। তখন পাইবাসের সাথে আমাদের কন্ট্রাক্টটা কমপ্লিট হয়নি। আমরা নিয়ে এসেছিলাম, কিছু ইনকমপ্লিট ছিল, তার কিছু ফিনান্সিয়াল টার্মস ছিল যেগুলো আমরা লাগু করছিলাম না। তো একটা ইনকমপ্লিট অবস্থায় ছিল, যার জন্য পাইবাস 3 মাস পরে যেহেতু আমাদের বোর্ড চেঞ্জ হয়ে গিয়েছিল, তখন সে সময় আমার ছিলেন, এরপরে যারা আপনার পাঠানো নিয়ে এসেছিলেন, তো এই মাঝখানে একটা ট্রানজিশন একটা পিরিয়ড ছিল। তো সে সময় এটা তার সাথে আমরা এগ্রিমেন্টটা কমপ্লিট করতে পারিনি, পরবর্তীতে এটা কার্যকর হয়নি। তো উনি আমাদের সাথে এটা কন্টিনিউ করেছিলেন। কিন্তু ওনার তো বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ ছিল, এমনকি খাবার নিয়েও তার অভিযোগ ছিল, তেমনটি শুনতে পাই। তার ছুটি নিয়ে 45 বাৎসরিক 45 দিন ছুটি, এটি নিয়েও তার আপত্তি ছিল, তেমনটি শুনতে পাই। ওনার কিছু টার্মস ছিল এখানে, যেগুলো কিছু টার্মস ছিল এখানে, ওনার যে ছুটি ব্যবহার আপনি যেটা বললেন, খাবার নিয়ে ছিল না, সে খাবারের লিস্টের ব্যাপারে ওনার একটা ওনার প্রতিবেদন ছিল যে কি ধরনের প্রোটিন না দিতে হবে, নিজস্ব কিছু প্রেসক্রিপশন ছিল, এই নিয়ে কিছু কথা ছিল। তার নিজস্ব কোনো খাবারের কোনো কমপ্লেন ছিল না, বা ওনার ফিনিশিং টার্মসের ব্যাপারে একটা ব্যাপার ছিল এখানে, আর একটা ছিল যেটা হচ্ছে ছুটির ব্যাপারে। তো তখন আমরা চেয়েছিলাম, যেহেতু আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা, তখন বাংলাদেশ দল একটা খুব একটা ভালো অবস্থা আমরা ছিলাম না র্যাঙ্কিং এর দিক থেকে। তখন ওনাকে আমরা চেয়েছিলাম যে পুরোপুরি ওনার সার্ভিসটা পেতে। তো সেই জন্য ওনাকে আমরা চাচ্ছিলাম যে যতদিন কন্ট্রাক্টে থাকবেন 2 বছরের জন্য প্রথমে, যাতে ম্যাক্সিমাম দিন উনি আমাদের সাথে থাকেন ক্রিকেট টিমের সাথে। তো উনি সেই জায়গায় ওনার কিছু আপত্তি ছিল, সেই জায়গায় উনি আসলে কথাগুলি উঠে এসেছিল যে উনি থাকতে চাননি। কিন্তু এখন সেই জন্য ওনাকে এখানে নিয়ে আসা, ওনার সাথে আলাপ আলোচনা করা, ওনার আমরা ভীষণ ভাবে জানতে চাচ্ছি, এবং এই টার্মস এন্ড কন্ডিশন গুলো গতবারের মতো যাতে না হয়, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে না থাকে, সেই জন্য ওনার সাথে বসে আগে আলাপ আলোচনা করা। আর এমন না যে ওনাকে আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট তা না, আরো বড় সরকার থেকে আমাদের কয়েকজন আছে যাদের মনে করি যে আমরা বাংলাদেশ দলের জন্য সুইটেবল হবে, তারপরে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিব। জি জনাব জাহাঙ্গীর, আপনাকে আমি এই 2-1টা জিনিস একটু জানতে চাচ্ছিলাম আর কি। মাসুদ কামাল আপনার সাথে। আমার নাম মাসুদ কামাল। আমার প্রশ্ন হলো, হ্যাঁ ঠিক আছে, এই ছুটি, খাবার, টাকা পয়সা এগুলো নিয়ে আগে একটা ঝামেলা ছিল, এগুলো তো আপনারা আলোচনা করবেন, যেহেতু আপনাদের সঙ্গে ইন্টারভিউ তো হচ্ছে গেছে, আপনারা তো সেই শর্তগুলো তুলবেনই, তোলার পর যেভাবে ভালো হয় সেটা করবেন। বাট আমার যে প্রশ্নটা, আমাদের আগে যিনি সদ্য সাবেক যিনি ছিলেন আর কি হাতুরু সিং, উনি তো নিজেই চলে গেলেন, এবং চলে না নিজের থেকে না গেলেও
আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে প্রথম দিকে ওনার বেশ সাফল্য ছিল এবং শেষ দিকে কিছু জন্য বিতর্কিত একটা অবস্থানে উনি চলে গিয়েছিলেন, বিভিন্ন মিডিয়াতে আমরা যেগুলো পড়েছি আর কি। এবং তার পেছনে যে মূল কারণটা আমরা দেখেছি সেটা হলো যে ওনার হাতে বোধহয় একটু বেশি রকম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তার সঙ্গে সিনিয়র খেলোয়াড়দেরও একটু একটু ঝামেলা হচ্ছিল। তো আমাদের বক্তব্যটা হলো যে মানে আমরা অতীতে দেখেছি যে একটা কোচ যখন এখানে যাত্রা শুরু করেন, শুরুর দিকে বেশ ভালো কিছুদিন কাটে, তারপর কেন নানা ধরনের একটা বিরোধ খেলোয়াড়ের সঙ্গে অথবা আপনাদের বোর্ডের সঙ্গে এই ধরনের হয়, এবং এটা যখন হয় আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হয় আমাদের ক্রিকেট। আপনাদেরও তেমন কিছু হয় না, কোচও এক জায়গায় চলে যান, আপনারা একজন কোচ নিয়ে আসেন, সবই হয়, কিন্তু দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা কি এবার নতুন কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, নিয়োগ দেওয়ার সময় এই বৃহত্তর যে স্বার্থটা সেদিকে একটু সচেতন থাকবেন কিনা? সময় একটু সচেতন ছিলাম এই ব্যাপারে, যে ডেফিনেটলি আমরা চাচ্ছিলাম যে আমরা 2019 সাল পর্যন্ত আদালতকে আমরা কন্ট্রাক্ট দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে বর্ষ পর্যন্ত উনি থাকবেন। ওনার এখানে ডেফিনেটলি আজকে ধরেন র্যাঙ্কিং এর দিক থেকে আমরা যখন 9-এ ছিলাম, সেখান থেকে আমরা ওডিআইতে 7-এ এসেছি। আমাদের টেস্টের ব্যাপারে আমরা খুব একটা ভালো অবস্থানে নেই, আমরা আরেকটু উপরে দিকে আসতে চাচ্ছি। তো ওনার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কোনো সমস্যা নাই, সমস্যা ছিল না। আমরা ফুল সাপোর্টও দিয়ে এসেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা দিয়ে এসেছি। ওনার কিছু মাত্র ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, যে প্লেয়ার ইস্যু বললেন বা নিজের ব্যক্তিগত কিছু কারণ থাকতে পারে, সেটা কিন্তু আমি স্পষ্ট না যে কি কারণ উনি চলে গেছেন। হ্যাঁ, হতে পারে আপনি যখন কোচ এবং প্লেয়ার থাকতে পারে, এখানে কিন্তু টিচার এবং স্টুডেন্টের ব্যাপার, এখানে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, আবার পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যায়, মূল্যবান থাকতে পারে। আপনি আপনার যখন কোচ হয়তো নিজের কিছু প্রিন্সিপাল আছে, এগুলো নিয়ে হয়তো প্লেয়ারদের সাথে হয়তো অ্যাডজাস্ট নাও করতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে পরবর্তীতে আমরা নিজেরা ঠিক করে দিচ্ছি, এই ধরনের মূল্যবান থাকতে পারে। এটা খুবই স্মল ইস্যু, কিন্তু পরের দিকে উনি কেন চলে গেলেন এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। উনি কিন্তু বলে যাননি, উনি বলেছেন যে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে যে ইজ নট নো ইন্টারেস্টেড টু কন্টিনিউ অ্যাজ বাংলাদেশ ক্রিকেট হেড কোচ। তো পরবর্তীতে উনি যেটা বলছেন যে উনি বাংলাদেশে আসবেন, এই মাসে আসার কথা আছে। উনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা রিপোর্ট দিয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম উনি সবার সাথে আলোচনা করেছিলেন এবং রিজনটা বলে যাবেন কেন উনি আমাদের দল থেকে ছেড়ে চলে গেছেন। ধন্যবাদ জনাব জালাল ইউনুস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট দলকে একটু অপেক্ষা করতে হবে। জানুয়ারি মাসে শ্রীলঙ্কার সাথে খেলা আছে, তার আগে নিশ্চয়ই বাংলাদেশ নতুন একজন কোচ পাবেন। আমি একটু রাঙামাটিতে যেতে চাই। রাঙামাটিতে কেন যেতে চাই, একটু যদি খবরটি দেখে নেই যে রাঙামাটির আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা অরবিন্দ চাকমা। রাঙামাটি নানিয়ারচর উপজেলায় এক সাবেক ইউপি সদস্যকে হত্যার পর জুরাছড়ি উপজেলার আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিদ্যালয়ের সিঁড়ির সামনে হত্যা করা হয়েছে তাকে, এবং তাৎক্ষণিকভাবে প্রবর্তক চাকমা ঘটনার জন্য কাউকে দায়ী না করলেও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মাতব্বর। মোহাম্মদ মুসা মাতব্বর আছেন আমাদের সাথে, সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, এবং আরো ফোনে যুক্ত হচ্ছেন সজীব চাকমা, মুখপাত্র জনসংহতি সমিতি নানিয়ারচর উপজেলা রাঙ্গামাটি। দুজনে আমাদের সাথে ফোনে যুক্ত আছেন। জনাব মোহাম্মদ মুসা মাতব্বর, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে একটু আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন এখন? জি, একটু যেটি জানতে চাই যে আপনারা কেন মনে করছেন যে জনসংহতি সমিতির কোন একজন বা দুইজন বা জনসংহতি সমিতি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? জনাব মুসা মাতব্বর, আপনার টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে দিতে হবে জনাব মুসা মাতব্বর। পার্বত্য চট্টগ্রামে এখানে জেএসএস বনাম আওয়ামী লীগ, এখানে আমরা 2 ডিসেম্বর শান্তি চুক্তি করেছি জনসংহতি সমিতি এবং জননেত্রী শেখ হাসিনার সঙ্গে। এখানে চুক্তি হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামের
যে এখনো অশান্তি সৃষ্টি। আপনাকে আমি সরাসরি জানতে চেয়েছি জনাব মুসা মাতব্বর, আপনি আমাকে যদি একটু বলেন যে অরবিন্দ চাকমার হত্যাকাণ্ডের সাথে জনসংহতি সমিতি জড়িত বলে কেন মনে করছেন? এখানে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটিতে আওয়ামী লীগকে অবশ্যই আমরা মনে করি যে এই ঘটনাটা ঘটেছে। আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রামে কেন করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আওয়ামী লীগকে তারা ভয় পায় পার্বত্য চট্টগ্রামে। আওয়ামী লীগকে ভয় পেলে তার মানে হত্যা করার কথা না, ভয় পেলে তো লুকিয়ে থাকার কথা না, তারা তো অবৈধ অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করে। হ্যাঁ, কি দিয়ে? অবৈধ অস্ত্র। সজীব চাকমা আছেন আমাদের সাথে, মুখপাত্র জনসংহতি সমিতি বানিয়ারচর উপজেলা রাঙামাটি। আশা করছি সজীব চাকমা আমার কথা শুনতে পাচ্ছেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জনসংহতি সমিতি এই অরবিন্দ চাকমার হত্যাকাণ্ডের সাথে দায়ী এমনটি দাবি করছেন জনাব মুসা মাতব্বর। বিশেষ করে বলা যায় যে রাঙামাটি জেলা আওয়ামী লীগ এই দাবিটি করছে। আপনাদের বক্তব্য কি? যে প্রথমে আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছি যে এখানে আমাকে নাইমাসুর উপজেলা জনসংহতি সমিতি হিসেবে টিভিতে আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু সেটা না, আমি কিন্তু জনসংহতি সমিতির কেন্দ্রীয় সমাপ্ত প্রচার সম্পাদক। আচ্ছা, আমরা অত্যন্ত দুঃখিত। আমাকে যে কাজ ধরিয়ে দেওয়া হয়েছে। জি, অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। জি, যাই হোক, এখানে আমি জানি না এখানে জনসংহতি সমিতি তো বর্তমানে দুদিকে বলা হয়ে থাকে। আমরা বলি যেমন আমাদের সন্তান আমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি, আমি পাহাড়ি সহ তথ্য প্রচার সম্পাদক। এখানে আমাদেরকে যদি বলা হয়ে থাকে আমি বলবো সেটা অভিযোগটি সঠিক নয়, তবে তখন একটু দুঃখজনক। আমরা মনে করছি আমরা ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি 20 বছর পূর্তি যথেষ্ট সুস্থভাবে আমরা পালন করেছি এবং এখনো আমাদের ঢাকায় রয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান করছেন এবং চুক্তির বিষয়ে তিনি দেশের নাগরিকদের জনগণকে জানানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা খবর দিয়েছি যে বর্তমান সরকারের সরকারি যোগাযোগ মন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে একটা বৈঠকের একটা কথা জানতে পারলাম। আমরা মনে করছি এটা ঠিক এরকম একটা মুহূর্তে এ ধরনের ঘটনা গভীর ষড়যন্ত্রমূলক বলে আমরা মনে করছি। ধন্যবাদ সজীব চাকমা আপনাকে এবং মোহাম্মদ মুসা মাতব্বর আপনাকেও ধন্যবাদ। আমার মনে হয় যে উনিও ঠিক জানেন না যে কেন তিনি দায়ী করছেন জনসংহতি সমিতিকে। আসলে যেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রবাহগুলি যারা গণমাধ্যম কর্মীরা বিশেষ করে যারা ফলো করে এটা একটা জিনিস খুব লক্ষণীয়। আমি দীর্ঘদিন যাবৎ ধরেন যে পার্বত্য চট্টগ্রামের সরজমিনে গিয়ে এই বিষয়ে কাজ করেছি, সেই জায়গাটা থেকে সেটা পার্বত্য চুক্তি হওয়ার আগে থেকেই এবং পরবর্তীতেও আমার কাছে খুব বিস্ময়কর একটা ঘটনা মনে হয়েছে। পার্বত্য চুক্তির পর ধরেন যে এই কয়েকদিন আগেই 2 ডিসেম্বর গেল, সন্তুলমা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে তার 2 দিন আগে বলেছেন যে সরকারের ভেতরে এবং একটি বিশেষ মহল আন্তরিক না চুক্তি বাস্তবায়ন করার জন্য। সজীব কিন্তু খুব ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যে সরকারি দলের সাধারণ সম্পাদকের সঙ্গে তাদের উচ্চ পর্যায়ের নেতাদের একটি বৈঠক হওয়ার কথা হয়েছে আজকে কালকের মধ্যে। সেরকম একটি সময় এরকম একটি ঘটনা ষড়যন্ত্র হতে পারে বলে অভিযোগ পেয়েছেন। আমি যেটা লক্ষ্য করেছিলাম মানে এটা এবং এটা গণমাধ্যম কর্মীরা যে কেউ চাইলে এটা লক্ষ্য করবেন যে আমরা দেখেছি যে এমএনডি আমার যখন 10ই নভেম্বর মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে বড় ধরনের কোনো প্রোগ্রাম হয় অথবা চুক্তি পূর্তি পালন করার সময় যখন কোনো বড় ধরনের কোনো প্রোগ্রাম হয় তখনই কিন্তু এরকম একটি ঘটনা আমরা দেখতে পাই। কখনো রংগতিতে আগুন লাগে, কখনো অন্য একটি জায়গা পুড়িয়ে দেওয়া হয় অথবা মারামারির ঘটনা ঘটে। এটা যেন কোথায় যেন একটা অদৃশ্য ছায়া কাজ করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য। আসলে নজরুল যে কথা বললেন যদি এটাই হয় তাহলে কিন্তু আমি মনে করি খুব একটা উদ্বেগের ব্যাপার এবং সরকারেরও উচিত এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি মনে করেন দেখা, কারণ আমরা তো একটা শান্তি চাই।
নিশ্চয়ই। আমি একটুখানি চট করে দেখে নিই যে দর্শকরা কি কি বিষয় আমাদের কাছে জানাতে চেয়েছেন। একটু যদি দেখি, আজকে কবির আহমেদ রব স্যার যেভাবে কথা বললেন, 60 বছর রাজনীতি করেন, এই অভিজ্ঞতা আজ দেখালেন। যে নেতা সমালোচনা সহ্য করতে পারে না, আর উনি যখন বলেন 14 কোটি জনগণ ওনাদের মতো নেতাদের উপর বিশ্বাস রাখে, এটা হাস্যকর মনে হয় না। আল মামুন ফয়সাল বলছেন আমাদের দেশের কোচ কি দরকার, আমরা 17 কোটি বাঙালি এক একজন বড় কোচ। রাগিব রেজা বলছেন থ্যাঙ্কস মাসুদ কামাল আর নজরুল কবির, মিস্টার রব ফেইল টু হাইড হিজ হিপোক্রেসি। যাই হোক, আতাউর রহমান খান তিনি বলছেন আসাম আব্দুর রবের আচরণ ঔদ্ধত্যপূর্ণ। আচ্ছা, এই প্রসঙ্গটি বাদ দিয়ে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অনেক বেশি এই প্রসঙ্গে আলাপ এসছে। নিচের দিকে যদি একটু যাই বা উপরের দিকে যদি একটু যাই, আমরা উপরের দিকে গেলে হয়তো নতুন নতুন ধরনের কিছু জিনিস পাবো। সৌদি আরব থেকে আরো অনেক কিছু আছে। এই সাংবাদিক ভাইটির একটু দেখতে চাই, প্রশ্ন সঠিক এবং করার অধিকার আছে, কিন্তু ওনার উদ্দেশ্য ছিল বিব্রত করা। অন্য বড় দলের নেতা হলে কি তিনি এরকম করেন বা করতেন? অবশ্যই না। তাহলে বলা যায় ফজলুল করিম পাটোয়ারি বলছেন সবার ক্ষেত্রে এরকম ভব্যতা রাখা উচিত। সব ধরনের আলাপ আলোচনায় এসছে মোটামুটি এই, এবং আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় শেষ। জনাব নজরুল কবির ধন্যবাদ আপনাকে, জনাব মাসুদ কামাল আপনাকেও ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আছেন আমাদের সঙ্গে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। থাকুন একাত্তরের সঙ্গে।